দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন, 3 লাইনম্যান সাময়িক বরখাস্ত। রাজধানীতে ফের বেড়েছে পেঁয়াজের দাম, প্রায় সব ধরনের মাছের দামই বেশ চড়া। গরমে বগুড়ায় কদর বেড়েছে হাত পাখার, দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি তেলবাহী ট্রেনের সঙ্গে অপর একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালক ও সহকারীরা আহত হয়েছেন। লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেনের অন্তত 11টি বগি। এতে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ কয়েক ঘন্টা বন্ধ থাকার পর এক লাইনে চলাচল শুরু হয়। দুর্ঘটনাস্থল ঢাকা জয়দেবপুর রেল রুটের গাজীপুরের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকা। শুক্রবার সকাল 11টার দিকে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ও রংপুরগামী একটি তেলবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের 6টি বগি ও তেলবাহী ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়। আহত হন ট্রেনের 2 চালক ও 2 সহকারী। তবে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি প্রায় যাত্রীশূন্য থাকায় 4 জন আহত ছাড়া বড় কোনো শোকাবহ পরিস্থিতি তৈরি হয়নি। 4 জন আহত, 2 জন ড্রাইভার, 2 জন হেল্পার। এই আহত এদেরকে উদ্ধার করে জনগণের সহায়তা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আপনারা জানেন আমাদের উদ্ধার টিম এখনো উদ্ধার কাজে অব্যাহত আছে। বিভিন্ন বগিতে আমরা সার্চ করছি যে আরো লোক আটকা পড়া আছে কিনা, কোনো নিহত আছে কিনা। আমার জানা মতে আর কোনো আহত এবং নিহত এখন আমরা পাই নাই। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুরের জেলা প্রশাসক জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটি তদন্ত সাপেক্ষে বের করে দেখবে আসলে কিভাবে ঘটনাটা ঘটলো। লাইনে সিগন্যালের ভুলের কারণে 2টি ট্রেন একসাথে প্রবেশ করে ফেলে। একটি আগে থেকে অবস্থান করছিল, আরেকটি ট্রেন প্রবেশ করে। তো এটি টেকনিক্যাল ফল্ট নাকি কোনো গাফিলতি, যারা দায়িত্বে ছিলেন এটা আমরা তদন্ত করার জন্য 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে 2 দিনের মধ্যে তারা প্রতিবেদন দিবেন। রেল দুর্ঘটনায় বরখাস্ত করা হয়েছে জয়দেবপুর স্টেশনের 3 লাইনম্যানকে। দীপ্ত বার্তা কক্ষ। আবারও 10 টাকায় টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি চোখ দেখান। এ সময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডাক্তার সৈয়দ মুদাচ্ছির আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক সঙ্গে ছিলেন। এর আগেও কয়েক দফায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ মানুষের মতোই টিকিট কেটে চোখ পরীক্ষা করান সরকার প্রধান। উপজেলা নির্বাচনে নিজের ভাইয়ের প্রার্থী হওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এতে দল ও তার কোনো সমর্থন নেই। তবে তার ভাই শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরেও যেতে পারেন। প্রথম ধাপে 150 উপজেলায় নির্বাচন হবে 8 মে। পরে আরও 3 ধাপে পর্যায়ক্রমে ভোট হবে দেশের সব উপজেলায়। স্থানীয় এ ভোটে দলীয় প্রতীক দিচ্ছে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরই মধ্যে দলের শীর্ষ নেতৃত্ব মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশনা দিয়েছে। যদিও সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন কেউ কেউ। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন। শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এ নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই। আমার সমর্থনও তো প্রশ্নই উঠে না। কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না। তিনি জানান, নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছেলে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেও মন্ত্রী এমপিদের স্বজনদের কেউ চাইলে প্রার্থিতা তুলে নিতে পারবেন। আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা সরেজমিনে সেটাই উপলব্ধি করার
বিষয়। আমি বা আমার পার্টি যদি না থাকে তাহলে কারো বিচ্ছিন্ন প্রয়াসকে এখানে নির্বাচন প্রভাবিত করার বিষয়ে জড়িত করার কোনো সুযোগ। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, গত নির্বাচনের সময় সরকারকে চাপ দেয়া বিদেশিরা এখন নিজেরাই চাপে রয়েছে। আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। চাপ হয়ে যাচ্ছে। ক্ষমতায় বসানো কিংবা পতনের দায়িত্ব সরকার প্রধানের নয়, জনগণের দায়িত্ব জনগণের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারা যে একটা দামি নির্বাচন করেছেন, আমরা আর মামুরা নিজেদের যে নির্বাচন, এটা তো জনগণ বর্জন করে সেটা প্রমাণ করেছে। এখন ওবায়দুল কাদের সাহেবকে মিডিয়ার সামনে এই কথাগুলো বলে কোনো রকমের নিজেদের এই যে কলঙ্কিত ভাবমূর্তি ঢাকার এই প্রচেষ্টা চালাচ্ছে। মাত্র 2 মাসের ব্যবধানে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম বাড়িয়েছে লাগামহীনভাবে। অন্তত 20 থেকে 35% পর্যন্ত এসব ওষুধের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। এছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানি সহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর সর্দির ট্যাবলেট, ক্যাপসুলও। রোগীর জীবন রক্ষায় ওষুধ অপরিহার্য, কিন্তু এই ওষুধের দামই দেশে বছরের শুরু থেকেই বাড়ছে হু হু করে। বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা যায়, অ্যালার্জির ট্যাবলেট ফেক্সো প্রতি পাতায় বেড়েছে 10 টাকা ও অ্যান্টিবায়োটিক সেফ 3 প্রতিটি ট্যাবলেটের দাম 10 টাকা বেড়ে হয়েছে 45 টাকা। এছাড়া দাম বাড়ার এই তালিকায় আছে সর্দি জ্বর, চর্মরোগ, অ্যালার্জি, শ্বাসনালীর সংক্রমণ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ওষুধের দাম। এই বছরে আপনার প্রত্যেকটা ওষুধের দাম প্রত্যেক মাসে বাড়ে। সব প্রোডাক্টেরই মিনিমাম 5 টাকা থেকে 10 টাকা করে পার পিসে বাড়ছে। যে ফিক্সড ডিএস ফেব্রুয়ারি মাসে ছিল 40-45 টাকা পিস, এখন প্রত্যেকটার পিস আছে 60 টাকা। নাপা যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল 8 টাকা পাতা, এখন হচ্ছে 12 টাকা পাতা আছে। বিক্রেতারা জানান, ধাপে ধাপে প্রায় 50 ধরনের ওষুধের দাম বেড়েছে। বাড়তি এই দাম ক্রেতার ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। ভাড়ার একটা ডিফারেন্স আছে না, অনেক বাইরে যায়, মানে 50 টাকায় বাইরে যায়। দাম বাড়ার কারণ হিসেবে ডলার, কাঁচামাল ও জ্বালানির মূল্য বৃদ্ধিকেই উল্লেখ করেন ওষুধ উৎপাদকরা। বিশেষজ্ঞের মতে যৌক্তিক কারণে দাম বাড়তে পারে, তবে সেক্ষেত্রে কোম্পানিগুলো বিভিন্নভাবে ব্যয় সংকোচন করলে মূল্য স্থিতিশীল রাখা সম্ভব। আমি মনে করি এখানে 2-3টে বিকল্প কিন্তু আছে। একটা সেটা হলো যে ওষুধ কাঁচামাল আমদানিতে সরকারি যদি কোনো ট্যাক্স থাকে, শুল্ক থাকে, সেই শুল্কটা কিন্তু কমিয়ে দিতে পারে। দ্বিতীয় সেটা হলো ওষুধ শিল্প সমিতির একটা কিন্তু সুযোগ আছে। এই যে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের নামে যে প্রমোশন খরচ যেটা হয়, সেই খরচটা কিন্তু কমিয়ে ফেলতে পারে। এটা যেমন ডাক্তারদেরকে মাসোহারা দেয়, তাদেরকে বিভিন্ন রকম ইনসেন্টিভ দেওয়া হয়, কাউকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, কাউকে গাড়ি দেওয়া হচ্ছে, আবার কাউকে দেখা যাচ্ছে কনফারেন্স সেমিনারের নামে নানা টাকা দেওয়া হচ্ছে। অতিরিক্ত এই মূল্য নিয়ন্ত্রণে একটি আলাদা কমিশন গঠন করা যেতে পারে বলে মনে করেন তিনি। ওষুধ প্রশাসনের শক্তি বাড়াতে হবে, সামর্থ্য বাড়াতে হবে। ওষুধ প্রশাসন দেখেন এখনও কিন্তু একটা অধিদপ্তর, কিন্তু ওষুধ শিল্প সমিতির সাথে যারা জড়িত তারা কিন্তু অনেক বড় বড় ব্যক্তি, তারা রাজনীতিবিদ, তারা অনেক বড় পজিশনে আছে বা ছিল, বোঝা গেল। তাহলে সেই জায়গায় একটা অধিদপ্তর কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারে না। এই জন্য এটাকে একটা অথরিটি বা একটা কমিশন, শক্তিশালী একটা অথরিটি বা কমিশনে রূপান্তর করতে হবে এবং সেইভাবে তাদের সক্ষমতা বাড়িয়ে এই শিল্পের সাথে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। ইচ্ছে মতো সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি ঠেকাতে সম্প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে ফের বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। সবজির দামও কিছুটা বেড়েছে। কাঁচা পেঁপের কেজি উঠেছে 70 থেকে 80 টাকা পর্যন্ত। তবে ডাল, আটা ও চিনির দাম কিছুটা কমেছে। মাছের মধ্যে ইলিশ সহ প্রায় সব প্রজাতিরই দাম বেশ চড়া। সপ্তাহ শেষে বাজারের বড় ফর্দটি নিয়ে ক্রেতা সাধারণ হাজির হন ছুটির দিনের বাজারে। তবে নিত্যপণ্যের মূল্যে তেমন মেলে না কোনো সুখবর। গত সপ্তাহে সবজির দাম কিছুটা সহনীয় থাকলেও এই সপ্তাহে দেখা গেল কিছুটা বাড়তি। 30 টাকা টমেটো বিক্রি হচ্ছে 40 টাকায়, আর কাঁচা পেঁপের দর 70 থেকে 80 টাকা। টমেটোর কেজি আপনার 40 টাকা, দুন্দুলের কেজি হইল 50 টাকা, উস্তার কেজি আছে 50 টাকা, ভেন্ডি আছে 40 টাকা কেজি। আগে বেচলাম 25, 30 আর 35, এই
আর মাঝে মধ্যে 40ও বেশি। কমছে কো আরো বাড়তেছে, জীবন তো আর বাঁচে না। আলুর কেজি 50 টাকাতেই স্থিতিশীল, তবে পেঁয়াজের কেজি সপ্তাহ ব্যবধানে বেড়েছে 5 থেকে 10 টাকা। আমি পেঁয়াজের কথা বলছি, 65 টাকা থেকে আজকে 70 টাকা করে কেজি কিনতে হলো। মাল আইছে কম, এর লাগাই দাম বাড়তি, আর মালের টান পয়সে। ভোজ্য তেল ও বিভিন্ন ধরনের মশলা উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও বিভিন্ন ধরনের ডাল, আটা ও চিনির দাম কমেছে। কমছে চিনির দাম, ছিল 135 আর 130 খোলা চিনি। কমছে ডাউলের দাম, মুগ ডাল ছিল 180 আর 160। আটার দামও কমছে, আটা ছিল প্যাকেট 120, এখন 110 টাকা প্যাকেট, কেজিতে 5 টাকা কমছে। মাছের বাজারে স্বস্তি নেই অনেকদিন ধরেই। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায়। ইলিশ মাছের জন্য আসছিলাম, ইলিশ মাছের যে অবস্থা, মাছটা একটু কম, এই জন্য দাম মাছ বেশি, দাম কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। নদীর চিংড়ি মাছ 1600 টাকা কেজি, এটা সাধারণ মানুষের করার ক্ষমতার বাইরে। কয়েক সপ্তাহ ধরে গরুর মাংসের কেজি 750 টাকা দরেই বিক্রি হচ্ছে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। গরমের এই সময় বস্তিবাসীদের কিছুটা স্বস্তি দিতে রাজধানীর 11টি বস্তিতে কুলিং জোন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এই সময় পরিবেশ দূষণ এবং দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। সকালে রাজধানীর উত্তরায় রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ করে এই কথা জানান ঢাকা উত্তর সিটির মেয়র। বলেন, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে এডিস মশার ঝুঁকিও শুরু হয়, তাই নগরকে পরিষ্কার রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে, আমাদের 11টা বস্তি আছে। আমাদের চিফ হিট অফিসার আমাকে গতকাল বলেছে যে এখন এই মুহূর্তে বস্তিবাসীদের একটু আরামদায়ক দরকার, যে 9টি জায়গায় ইমিডিয়েটলি বস্তিবাসীদেরকে একটু কুলিং জোন করে দেওয়ার জন্য। যারা পরিবেশ দূষণ করে তার বিরুদ্ধে আমার অভিযান চলবেই। এবারে কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসের কারণে 8 ঘন্টা বন্ধ থাকার পর বিকেল থেকে চালু হয়েছে বাঘাইছড়ি দীঘিনালা সড়কে যান চলাচল। শুক্রবার ভোরে ভারী বৃষ্টিপাতের কারণে বাঘাইছড়ি উপজেলার 2 টিলা নামক এলাকায় সড়কের উপর পাহাড় ধসের ঘটনা ঘটে, ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী। সকাল থেকে দিনব্যাপী নগরের জিএসসি কনভেনশন সেন্টারে জাতীয় সঙ্গীত আর প্রতিষ্ঠানের থিম সঙের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে হয় শোভাযাত্রা। সেখানে শিক্ষক, সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি ছিলেন ইস্পাহানি গ্রুপের এমডি সালমান ইস্পাহানি। উৎসব জুড়ে ছিল নানা আয়োজন। প্রতিষ্ঠার পর এই প্রথম পুনর্মিলনী হলো বড় আকারে। অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা খোকন হাজি সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। কারণ বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, কোষ্টি পাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রার অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আনোয়ার হোসেন খান নামে একজনকে অপহরণ করা হয়েছিল। পরে চক্রটি তার পরিবারের কাছে মুক্তিপণ আদায় করে। অভিযোগ পেয়ে চক্রটির মূল হোতাসহ 7 জনকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে গ্রেফতার সহ ভুক্তভোগীকে উদ্ধার করে র্যাব। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। সকাল 11টায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বের হন তিনি। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মামুনুল হক এই কারাগারে দীর্ঘদিন বন্দী হিসেবে ছিলেন। বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজ কারাগারে পৌঁছে অনেকগুলো মামলা থাকায় তা যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়। 2021 সালের 18 এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে মামুনুল হক গ্রেফতার হন। এ যাবৎ তার বিরুদ্ধে প্রায় 30টি মামলা হয়েছে। সর্বশেষ মামলায় গত রোববার চট্টগ্রামের সিএমএম আদালতে তার জামিন হয়। গ্রীষ্মের খরতাপে মানুষকে একটু স্বস্তি দিতে রাত দিন এক করে কাজ করছেন বগুড়ার হাত পাখা তৈরির কারিগররা। আধুনিক এই যুগে এসি ও চার্জার ফ্যানের রমরমা ব্যবসার মাঝেও এতটুকু কমেনি তালপাখার চাহিদা। বিদ্যুৎ পৌঁছায়নি এমন দুর্গম গ্রাম কিংবা লোডশেডিংগ্রস্ত শহুরে জীবনে
শীতল পরশ বুলিয়ে দেয় হাত পাখা। তালপাতার তৈরি এই পাখার সাথে জড়িয়ে আছে বগুড়ার কাহালু উপজেলার আরলা ও যোগীর ভবন গ্রামের অর্ধশত পরিবার। বুদ্ধি হওয়ার বয়স থেকে হাঙ্গুর করে নিজে গেছি যে আমার বাপ দাদারা এই ব্যবসায় করে, তো সেই থেকে আমি 7 বছর বয়স থেকে মানে আমার কাজ এটা করে। ফার্স্টে পাতায় লাগে তাল গাছ, তারপর লাগবে বাঁশ, তারপর পাতা ফির ভিজান লাগে, তারপর চতুর্মুড়া গোল করা লাগিচ্ছে, ছেলে ফির ফেলে ফির মনে করো যে সুতো দিয়ে সিলাই করা লাগবে। বাড়ির উঠোনে রং তুলির আঁচড়ে পাখা রাঙিয়ে তুলছেন নারীরা, আর পুরুষরা করছেন পাখা বাঁধাই। হাত পাখা বা ডান পাখা, ঘোরানো পাখা বা ঘূর্ণি পাখা এবং পকেট পাখা, নানা নাম ও আকারে তৈরি হচ্ছে এগুলো। আমি পাকা বানাই, আমি অং করি, ধার কাটি, হলদাং দেই। আমরা তো আমার চাচা বা বাবার কাছ থেকে তো শিখছি। পৌষ মাস থেকে শুরু হয় পাখা তৈরির কাজ। ফাল্গুনের মাঝামাঝি থেকে শুরু হয় বেচা বিক্রি, চলে ভাদ্র মাস পর্যন্ত। বিক্রির জন্য কারিগরদের কোনো ঝামেলা পোহাতে হয় না, পাইকাররা বাড়িতে এসেই পাখা নিয়ে যায়। এবছর পাখার চাহিদা বেশি বলেও জানিয়েছেন তারা। এই ব্যবসাটা আগে আমি 100 টাকা 200 টাকা হাতে কিনে নিয়ে যায়, খুচরো বিক্রি করতে করতে এখন পাটি করে দিয়ে 1000 মাল 500 মাল হোক পাইকারি দেওয়া লাগবে। ঘন ঘন লোডশেডিং এর কারণে যত দিন যাচ্ছে ততই বাড়ছে পাখার চাহিদা। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানি যাত্রীবাহী বাস উল্টে 20 যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 21 যাত্রী। স্থানীয় সময় শুক্রবার ভোরে গিলগিট বালতিস্তানের কারাকোরাম হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ডিএমের জেলা পুলিশ জানায়, বেসরকারি সংস্থার ওই বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। রাস্তায় কারাকোরাম হাইওয়ের গুনার ফার্মের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এতে বাসটি উল্টে সিন্ধু নদের তীরে পড়ে যায়। নিহতদের মধ্যে 3 জন নারী রয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ছাত্র বিক্ষোভ শুরুর পর এ নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করলেন বাইডেন। হোয়াইট হাউস থেকে দেয়া বক্তব্যে তিনি জানান, যুক্তরাষ্ট্র একটি সুশীল দেশ, তাই এখানে আইন মেনে চলতেই হবে। এই বিক্ষোভে এখন পর্যন্ত 2000-এর বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকেই 209 বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে যুক্তরাষ্ট্রের 45টি রাজ্যের অন্তত 140টি কলেজে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বরাতে আন্তর্জাতিক সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েল গাজায় নিরবচ্ছিন্ন এবং পর্যাপ্ত মানবিক সহায়তার অনুমতি না দেয়া পর্যন্ত বাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর আগে একই ঘোষণা দেয় কলম্বো। এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় 34,600 জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে 77,000-এরও বেশি ফিলিস্তিনি। খেলার খবর। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হলেও অধিনায়ক শান্তর প্রধান লক্ষ্য সিরিজ জয়। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজের আয়োজন। জিম্বাবুয়ে বিশ্বকাপে নেই, তাই বাংলাদেশের সামনে এবারের আসরে বেশ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নিজেদের সেরা কম্বিনেশন বেছে নেওয়ার ভালো সুযোগ। তবে অধিনায়কের প্রধান লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা। প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই, এটা হলো প্রথম টার্গেট। এবং প্রস্তুতির কথা যেটা বললেন, অবশ্যই ওটা তো মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাবো তাও না, কারণ এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না এই কারণে যে 15টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য। সো প্রস্তুতি বলবো না, আমি বলবো যে প্রিপারেশন সুন্দর, আমরা কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। ঘরের কন্ডিশনে অবশ্যই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ফেভারিট, তাই বলে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার ভুলটা মোটেই করতে চায় না স্বাগতিকরা। বড় দল ছোট দল নাই, আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না।
ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। অন্যদিকে বিশ্বকাপে খেলতে না পারাটা জিম্বাবুয়ের জন্য হতাশার। তাই অধিনায়ক বলছেন দেশের সম্মান ধরে রাখতে বাংলাদেশের সাথে সমানে সমানে লড়তে চান তিনি। আমাদের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে দুঃখজনক আর হতাশার বিষয় হলো বিশ্বকাপে খেলতে না পারা। তাই বলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ মানেই আমরা হোয়াইট ওয়াশ হব সেটা ভাবার কারণ নেই। নিশ্চয়ই সিরিজ জয়ের জন্যই খেলবো আমরা, যেমনটা বাংলাদেশও খেলবে। এ পর্যন্ত দু দলের খেলার 20টি টি-20তে 7 বার হেরেছে বাংলাদেশ। দেশের মাটিতে সিরিজ না হারলেও প্রতি সিরিজেই এক বা একাধিক ম্যাচে হারের নজির আছে বাংলাদেশের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। বিসিবির বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়, চলতি আইপিএলে আর দেখা যাবে না মোস্তাফিজুর রহমানকে। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে দারুণ এক সময় পার করে দেশে ফিরেছেন দাফিজ। এবারে আইপিএলে 14 উইকেটের পাশাপাশি বিরল একটি মেড ইন ওভার নেন তিনি। গত 1 মে পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের হয়ে চলতি আইপিএলে শেষবারের মতো মাঠ মাতাতে নামেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। সেখানে উইকেট না পেলেও ঠিকই নিজের ছাপ রেখেছেন। 4 ওভারে খরচ করেন মাত্র 22 রান। ম্যাচে বিরল এক ঘটনারও জন্ম দেন দাফিজ। এবারে রান বন্যার আইপিএলে বিরল এক ওভার করেছেন তিনি। 1 ওভারে কোনো রান দেননি মোস্তাফিজ, অর্থাৎ নিজের তৃতীয় ওভারটি মেড ইন নেন এ পেসার। বল হাতে খেলেছেন 9টি ম্যাচ, সেখানে 14 উইকেটের পাশাপাশি মোস্তাফিজের ইকোনমি 9.26। পাওয়ার প্লেতে 48% ছিল ডট বল। এবার আইপিএলে দেশের হয়ে একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই উজাড় করে দিয়েছেন নিজেকে। 4 উইকেট নিয়ে মাথায় পড়ে নিয়েছিলেন পার্পল ক্যাপ। টুর্নামেন্টের মাঝপথে দেশে ফেরায় আর্থিক ক্ষতিও ফিজের কম নয়। আইপিএলের নিলাম থেকে মোস্তাফিজকে চেন্নাই কিনেছিল 2,63,00,000 বাংলাদেশি টাকায়, যেখানে মোস্তাফিজ খেলেছেন 9 ম্যাচ, যার জন্য তিনি তার পারিশ্রমিকের 64% পাবেন। তার ভিত্তিমূল্য অনুযায়ী আর কর কেটে সর্বোচ্চ 1 কোটি টাকা পেতে পারেন দাফিজ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। আর এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন, 3 লাইনম্যান সাময়িক বরখাস্ত। রাজধানীতে ফের বেড়েছে পেঁয়াজের দাম, প্রায় সব ধরনের মাছের দামই বেশ চড়া। গরমে বগুড়ায় কদর বেড়েছে হাত পাখার, দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।